শৈশব যেন এক অসম্পূর্ণ গল্প, যেখানে দুঃখ ছিল না, ছিল শুধু অবুঝ হাসির ঝর্ণাধারা। মাটির খেলনা ভেঙে গেলে চোখে জল আসতো, তবুও সেই কান্নার ভেতরেও ছিল এক অদ্ভুত আনন্দের আলো। সন্ধ্যা নামলে দৌড়ঝাঁপ থেমে যেত, আকাশ ভরা তারা দেখতাম মুগ্ধ চোখে। মনে হতো প্রতিটি তারা আমার সঙ্গী, যারা গোপনে শুনে নেয় বুকের সব কথা। আজ বড় হয়ে বুঝি সেই দিনগুলো কত অনন্য ছিল, যেখানে কষ্টও ছিল খেলার মতো ক্ষণস্থায়ী। ক্লান্ত হৃদয় এখন ফিরে যেতে চায় সেই পুরনো উঠোনে, যেখানে ভালোবাসা ছিল নিখাদ। শৈশবের স্মৃতি কখনো ফিরে আসে না, তবুও মন চুপচাপ খুঁজে বেড়ায় সেই দিনগুলো। একা রাতের নিস্তব্ধতায় হঠাৎ মনে হয় সেই সরল দিনগুলোই ছিল জীবনের আসল সুখ। সুখ আর শান্তি যেন ভোরের কুয়াশা, ধীরে ধীরে মিলিয়ে যায় রোদ ওঠার আগেই। হৃদয়ের আয়নায় যে হাসির বীজ ছিল একদিন, আজ সেখানে শুধু ঝরা পাতার মতো নীরব অভিমান। যে মানুষগুলো একসময় আঁকড়ে ধরতো হাত, তাদের স্পর্শ আজকাল হয় অবচেতন দূরত্বের মতো। স্বপ্নগুলো যেন এখন মরুভূমির বালুকণা, চোখের সামনে উড়ে যায়, ছোঁয়ার আগেই ফুরিয়ে যায়। রঙিন আকাশের মতো ছিল মন একসময়, নানান গল্প আর গানের সুরে ভরা। এখন সে আকাশ ধূসর, শব্দহীন, শুধু অপেক্ষার মেঘ আর নিঃশব্দ সন্ধ্যা। কত চেষ্টা করেই বা ধরা যায় সেই আলো, যেখানে সুখের ছায়া আর শান্তির গান ছিল। তবুও মানুষ খোঁজে প্রতিদিন অজানার পথে, হয়তো একদিন ফিরে পাবে সেই হারানো ঠিকানা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। ভ্রমণ শেষ করে নিজের বাসায় ফিরে এলাম, যেন এ এক শান্তি সুখের নীড়। প্রতিটি মেয়ের জীবনে তার নিজের সংসারটাই হচ্ছে সব থেকে শান্তি এবং সুখের জায়গা। সেটা হতে পারে কুঁড়েঘর কিংবা রাজপ্রাসাদ। তো আজকের ভিডিওটি আমার ছাদ বাগান থেকেই শুরু করেছি। ঘুরতে গিয়েও খুব বেশি টেনশন ছিল আমার গাছগুলোর জন্য। না, আপনাদের ভাইয়া মাশাল্লাহ অনেক যত্ন নিয়েছে, আর নতুন যে গাছগুলো এনেছিলাম সেগুলোকেও লাগিয়ে দিয়েছে। যদিও অনেক গাছ আমার নষ্ট হয়ে গিয়েছে, কারণ আমার বিল্ডিংয়ে এখনো কাজ চলছে, তাই উপর থেকে যখন কাজ করার পরে সেই সিমেন্ট বালুগুলো নিচের দিকে পড়ে, সেগুলো সরাসরি আমার গাছের উপরেই পড়ছে। যতই চেষ্টা করি না কেন ঢেকে রাখার জন্য, কিছু কিছু জায়গায় এসে আসলে সেগুলো গাছের মধ্যেই পড়ে যায়। তো কি আর করার, যতদিন আসলে কাজ চলবে ততদিন হয়তো বা এভাবে একটু সহ্য করেই যেতে হবে। যেখানে অনেকগুলো গাছ কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে, তারপর যতটুকু সম্ভব চেষ্টা করছি সেগুলোকে আবার গুছিয়ে নেওয়ার জন্য। আর অনবরত কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কিন্তু গাছের অনেক বেশি ক্ষতি হয়। গাছের জন্য অতিরিক্ত পানিও যেমন ভালো না, আবার পানি না থাকলে সেটাও গাছের জন্য ক্ষতিকারক। তো ছাদ বাগান থেকে ঘুরে এসে বাসার কাজে লেগে পড়লাম, কারণ যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না, বাসার সমস্ত ফার্নিচার থেকে শুরু করে যেখানে হাত দিচ্ছি সেখানেই ধুলাবালুতে একদম স্তূপ জমে গেছে। আসলে বাসা থেকে বের হলে এটাই হচ্ছে বড় সমস্যা। এই কারণে কিন্তু আমি সচরাচর বাসা থেকে কোথাও যেতেও চাই না, কারণ এসে দেখবো সব কিছু এরকম অপরিষ্কার হয়ে আছে, আর একসঙ্গে সব কাজ করতে হয়। তো এসে প্রথমে হচ্ছে আমার রুমটায় হাত দিয়েছি, রুমের যত ফার্নিচার ছিল সব এক এক করে ব্রাশ করে নিচ্ছি। যদিও এই ধুলাগুলো হচ্ছে আলগা ধুলা, মানে উপরে জাস্ট বসে গেছে, তো এটা ব্রাশ দিয়ে একটু ঘষে নিলেই সব পরিষ্কার হয়ে যায়। তো আমি ব্রাশ দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আমার পুরোনো ফার্নিচারগুলো কিন্তু সব সময় নতুন এবং চকচকে থাকে। আমার যে ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স প্রায় 15 বছরের বেশি হবে, কিন্তু দেখে বোঝার উপায় নেই। আমার এই আলমারিটা কিন্তু একদম নতুন। তো
তো এটার মধ্যে আর ওয়ার্ড্রোবের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না, বরঞ্চ ওয়ার্ড্রোবটা আরও বেশি নতুন এবং চকচকে। তার একটা কারণ হচ্ছে আমি কিন্তু সবসময় এভাবে ব্রাশ করে রাখি যেন ধুলটা কখনোই জমতে না পারে। আর এই যে দেখতে পাচ্ছেন খাটটাও কিন্তু একই অবস্থা, সবসময় এরকম নতুন এবং চকচকে থাকে। এতে করে কি হয়, আপনি যত পুরনো ফার্নিচারই হোক না কেন খুব সহজে কিন্তু আপনার এরকম নতুন আর গ্লেজি ভাবটা থেকেই যাবে। মাঝে মাঝে একটা কাজ করবেন, সেটা হচ্ছে কিছু বার্নিশ মানে চাঁদ জাতীয়, যেটা দিয়ে আমরা বার্নিশ করে থাকি, আর একটা স্প্রিট আর চাষ, এই দুইটা জিনিস একত্রে করে মিশিয়ে একটু করে এরকম ব্রাশ দিয়ে আলতোভাবে মুছে দেবেন, অথবা একটা ন্যাকড়ার সাহায্যে এটাকে মুছে নেবেন। তাহলে দেখবেন আপনার এই ফার্নিচারগুলো সবসময় চকচকে থাকবে। আমি কিন্তু সবসময় এই কাজটা করি, মাঝে মাঝে আপনাদের ভাই এই কাজটা করে দেয়। তো এই কারণে আমার ফার্নিচার কিন্তু 15-20 বছর পার হয়ে গেলেও এরকম নতুনের মতো চকচকে থাকে। তো আপনারা খুব অল্প টাকায়, এটা কিন্তু খুব একটা খরচও হয় না, মাত্র 1 থেকে 150 টাকা খরচ করলেই আপনার সমস্ত ফার্নিচারগুলো এভাবে নতুনের মতো চকচকে করে নিতে পারবেন। তো আজকে যেহেতু সেই ভিডিওটা আমি করিনি, শুধু বলে দিলাম, পরবর্তীতে যখন আমি সেই কাজটা করব তখন আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব এবং বলে দিব। তো এক এক করে আমার রুমের সমস্ত কিছুই আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু প্রচুর ধুলা পড়েছে আর একসঙ্গে তো সমস্ত রুমগুলো পরিষ্কার করাও সম্ভব না। তবে মেইন যে পয়েন্টগুলো পরিষ্কার রাখলে আপনার ঘরটাকে পরিষ্কার মনে হবে, তো আমি আসলে সেই কাজটাই প্রথমে করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমার বেডরুমটাকে পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে জানালা পর্দাগুলো দেখলাম অনেক নোংরা হয়ে গেছে, এগুলোকেও খুলে নিয়েছি, এরপর ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। সেটা আসলে অফ ক্যামেরায় করেছি, আসলে সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব ছিল না। তো এরপর চলে এলাম আমার মাছগুলোকে খাবার দিতে, কারণ মাছগুলো আমাকে দেখে অনেক বেশি উৎসাহিত ছিল। এই যে দেখেন খাবার খাওয়ার জন্য কি অবস্থা। আর অনেকদিন পর আমি যেহেতু বাসায় এসেছি, মাছগুলোকে নিয়েও অনেক বেশি চিন্তা ছিল যে ঠিকভাবে আপনাদের ভাইয়া খাবার দিচ্ছে কিনা, কারণ সে তো বেশিরভাগ সময় অফিসেই ছিল। তো যাই হোক, মাঝখানে পূজার ছুটি থাকার কারণে কয়েকটা দিন বাসায় ছিল, তো সে কারণে মাছের খাবারটাও ঠিকঠাক দিতে পেরেছে। তো এখানে এই যে একুরিয়ামটার মধ্যে এই মাছগুলোতে কিন্তু বাচ্চা দেয়, তো আমি আবারও নতুন করে বাচ্চা দেওয়ার জন্য মাছগুলোকে আলাদা করে দিয়েছি। তো অনেকদিন পর মাছগুলোকে দেখছি, ভীষণ ভালোও লাগছে। আসলে এগুলোকে অনেক বেশি মিস করি। আমার বাসার প্রতিটা জিনিসই আমি যখন বাসা থেকে একটু বাইরে যাই খুব বেশি মিস করি। আসলে প্রতিটা নারীরই না সংসারের প্রতি আলাদা একটা টান। এজন্যই আসলে আমরা মেয়েরা সংসারের বাঁধনে বাঁধা পড়ি। যত বিপত্তি যত কিছু আসুক না কেন, কোনো মেয়েই চাইবে না খুব সহজে কিন্তু সংসার ছেড়ে যেতে। এখন হচ্ছে বাসার ইনডোর প্লান্টগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। যদিও আমি খুব একটা পানি দিই না, মাসে একবারই দেওয়া হয়, তো এই গাছগুলোতে খুব একটা পানি দেওয়াই হয়নি। দেখলাম যে 2-1টা পাতা নিচ দিয়ে হলুদ হয়ে গেছে, পানিও একদম শুকিয়ে গেছে, তো পানিগুলোকে দিয়ে নিচ্ছি। তো এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো যদি করা থাকে তাহলে দেখবেন মনে হয় আপনার বাসায় সমস্ত কাজগুলোই গোছানো আছে। আর এই কাজগুলো করা থাকলে নিজের কাছেও একটা শান্তি লাগে, মনে হয় বাসায় সব কাজগুলোই গোছানো আছে। তো এক এক করে সবগুলো গাছে আমি পানি দিয়ে নিচ্ছি। যদিও আমি এখন বাসার ভেতরের কাজগুলোই বেশি করছি, আর বাহিরে তো অনেক গাছ রয়ে গেছে, সেগুলোকেও একটু একটু করে পানি দিতে হবে। সকালবেলা উঠে প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, আর এখন সেগুলোকেও শুকিয়ে দিয়েছি। তো দেখা গেছে যে এখন আবার এগুলো শুকোতে শুকোতে আবার যেগুলো দিয়েছি সেগুলো আমারও ক্লিন করা হয়ে যাবে। ওয়াশিং মেশিনে বেশ কয়েকটা পর্দাও দিয়ে দিয়েছি। বাসায় না থাকলে যেটা হয় আর কি, তাই আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজগুলো করে নেওয়ার জন্য। তাতে মনে হবে আমি অনেকটা রিল্যাক্স ফিল করব। আর এই যে দেখেন আমি আসলে এখানে বীজ লাগিয়েছিলাম, সেই বীজগুলো থেকে চারা গজিয়ে গাছটা কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা হচ্ছে সিম গাছ, খুব শীঘ্রই এটা টবে সেট করে দিব। আর এখানে বীজ থেকে বেশ কিছু লাউয়ের চারাও গজিয়েছে। আর আমি যে চারাগুলো নিয়েছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো বীজগুলো কিন্তু আমি লাগানোর আগে প্রায় 12 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু গাছগুলো জ্বালিয়ে যায়। তো এদিকে আমার অ্যাডেনিয়াম গাছ থেকে ফুল ফুটে সেটাও ঝরেও গিয়েছে। আসলে নিচে না থাকলে আসলে যেটা হয়, তো গাছে যেহেতু অতিরিক্ত পানি পেয়েছে তাই কিন্তু গাছটা খুব একটা বাড়তে পারেনি। অ্যাডেনিয়াম গাছ হচ্ছে এমন একটা ফুল গাছ যেটা অতিরিক্ত পানি কখনোই পছন্দ করে না, আর এই ফুলটা হচ্ছে মরুর দেশের। তাই এই গাছে যত পানি কম দেবেন ততই বেটার। তো এরপর চলে এলাম কিচেনে। এই দেখেন কিচেনের কি অবস্থা, চুলার উপরও একদম ধুলা পড়ে আছে।
বাসা থেকে বের হয়েছি তো আমার সব কিছুই এরকম এলোমেলো। এখন সব কাজ আবার নতুন করে একটা একটা করে করতে হবে। তবে যেগুলো মেইন কাজ আমি সেগুলোই আগে প্রথমে করে নিচ্ছি। হয়তোবা সবকিছু গোছাতে একটু সময় লাগবে। তো কিচেন এরিয়াটা যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় আর অনেক বেশি জরুরি, তাই চেষ্টা করছি কিচেনটাকে প্রথমে একটু ভালো করে পরিষ্কার করে নিতে। তো বেডরুমটা তো মোটামুটি যতটুকু সম্ভব চেষ্টা করছি গুছিয়ে নিতে। সবকিছুই ক্লিন করে ফেলেছি আর বেডশিটটাও উঠিয়ে নিয়েছি। আসলে এই কাজগুলো সব অফ ক্যামেরায় করি আর যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ক্যামেরা বন্দি করে কাজ করতে গেলে যে কতটা সময় লাগে সেটা নিশ্চয়ই আমার মতো যেসব আপুরা ভিডিও শেয়ার করেন বা ইউটিউবে কাজ করেন তারা তো নিশ্চয়ই জানেন। তাই কিছু কিছু সময় আছে ইচ্ছে থাকলেও আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারি না, কারণ এই যে সময়ের অপচয় হচ্ছে তার জন্য। কারণ কিছু কিছু সময় আমরা কাজটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হয়। তো এই যে কিউট কিউট পটগুলো আমার কাছে না ভীষণ ভালো লাগে, কেন জানি না মাটির জিনিস দেখলেই খুব বেশি কিনতে ইচ্ছে করে। আর এই যে কিউট ঢাকনাটা অনেক অনেক বেশি পছন্দের। তো আজকে হচ্ছে আমি এই টেবিলটাকে ক্লিন করে নিব আর রান্না বসিয়ে দিয়ে তার পাশাপাশি হচ্ছে কিচেনটাকেও পরিষ্কার করে নিব। তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে যেই কাজগুলো আমার আসলে করার সব থেকে বেশি জরুরি সেই কাজগুলোই আমি প্রথমে করে নিচ্ছি। আর কিচেনটা তো আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আর বেডরুমটা তো হচ্ছে একদম মাস্ট বি জরুরি, কারণ সেখানেই আমাদের সারাদিনের কাজকর্ম শেষ করে ক্লান্তির সময়টা ওখানেই পার করতে হয়। তাই বেডরুমটা দিয়ে শুরু করে এরপর চলে এলাম কিচেনে। ভাবলাম যে এই অংশটা পরিষ্কার করে নিয়ে দেন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে ফেলবো। কাজ করতে করতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কিচেনের অর্ধেকটা অংশ পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে আমি গোসলটা সেরে নিয়েছি, কারণ কাজ করতে গেলে দেখবেন অনেকটা ক্লান্ত লাগে আর গোসল করার পর অনেক ফ্রেশ লাগে। তো রান্নার পর্বটিও কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম, যা যা রান্না করব সেটা গুছিয়ে রেখে দেন গোসল করে এসেছি। এখন হচ্ছে রান্নাগুলো করে নিচ্ছি। আজকে হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব আর একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে গরুর মাংস কষিয়ে নিব। বলতে পারেন যেভাবে আমরা কালাভুনা রান্না করি আমি আজকে সেইভাবেই একটু গরুর মাংসটা রান্না করে নেব। সবসময় একঘেয়েমি রান্না খেতে কিন্তু কারো কাছেই ভালো লাগে না। তো আজকে আমি একটু ভিন্নভাবেই রান্না করছি। তো এইজন্য প্রথমে আমি একটি ছাঁক তৈরি করে নিয়েছি। এটা আসলে বিক্রমপুরের ঐতিহ্যবাহী রান্না, বা বিক্রমপুরের মানুষ কিন্তু ছাঁক দিয়ে বেশি মাংস রান্না করে। তো ছাঁকটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি আর 1/2 কাপ পরিমাণ দিয়েছি রসুন কুচি। দারচিনি দিয়েছি 5 থেকে 7 টুকরো হবে আর তেজপাতা দিয়েছি 3-4টা, সেটাকে টুকরো করে। আর সঙ্গে এলাচ দিয়েছিলাম ছোট এলাচ 5-7টা। আর সেই সাথে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। এই সব কিছু উপকরণেই ভেজে নিয়েছি। প্রথমে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনটাকে ভালো করে পেস্তা করে নিয়েছি। এরপর দিয়েছিলাম দারচিনি আর তেজপাতা। আর সেগুলো হয়ে যাওয়ার পরে আমি একদম সব শেষে দিয়েছি জিরাটা, কারণ তা না হলে জিরাটা কিন্তু পুড়ে যাবে। আর এরপর দিয়েছি শুকনো মরিচ। সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো আপনার শিলপাটায় বেটে নিতে পারেন। তো আমার হাতে শিলপাটায় বাটার মতো এত সময় নেই বা এনার্জিটাও নেই, তাই আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিব। তো সেগুলোকে আমি ঠান্ডা করতে দিয়ে এদিক থেকে আমি লতিটাকে বসিয়ে দিচ্ছি। আজকে বাসায় যেহেতু অনেক কাজ করছি আর প্রথমে ভেবেছিলাম হয়তো বা কাজ করতে গিয়ে রান্নায় অনেক দেরি হয়ে যাবে, কিন্তু না, একদমই সেটা হয়নি। তার কারণ হচ্ছে আমি একদিকে রান্না করেছি আর অন্যদিকে বাসার অন্যান্য কাজগুলো কিন্তু করে নিয়েছি। আর যত সময় পর্যন্ত পুরোপুরি বাসার সব কাজ শেষ না হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো শান্তি নেই। দেখবেন বাসার কাজ শেষ করে রিল্যাক্স সময় যদি আপনি 5 মিনিটও বসে থাকেন সেটার মধ্যে একটা প্রশান্তি আছে। তো যেহেতু আমি গরুর মাংস রান্না করছি তাই মেয়ে বলেছে আম্মা আমার জন্য অল্প একটু পোলাও রান্না করো। তো প্রথমে ভেবেছি ওর জন্য অল্প করে পোলাও রান্না করব,
পরে সে ছেলে এসে বলতেছে আম্মা আমার জন্য একটু দিয়ে দাও। ওরা মাংস হলে কখনোই ভাত খেতে চায় না, তো ভাবলাম যে ঠিক আছে ওদের ইচ্ছে অনুযায়ী একটু পোলাও করে দিই। আর আমার যেহেতু পোলাও খেতে একদমই ভালো লাগছে না, আর যেহেতু প্রচুর গরম আর কয়েকদিন পর্যন্ত বাহিরে ছিলাম, তাই আমি আসলে সাদা ভাতের সাথে এই যে লতি রান্না করেছি, আর সঙ্গে তো মাংস ছিল, আর হচ্ছে চালতা দিয়ে ডাল রান্না করেছিলাম। তো সেটা আসলে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, কাজের ফাঁকে ফাঁকে ডালটাও রান্না করে নিয়েছি। যেহেতু ডাল রান্না করতে অনেক বেশি সময় লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি একদম সকালবেলা উঠেই ডালটা রান্না করে নিতে, আর পাশাপাশি অন্যান্য কাজগুলো করা হয়ে যায়। তো লতি ভাজি হয়ে গেছে, আমি এখন সেটা সার্ভ করে নিচ্ছি। আর এই দিক থেকে পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেছে। পোলাও রান্না করতে তো খুব একটা সময় লাগে না। তো এখন পোলাওটা আমি নামিয়ে রাখছি, এটা দমে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি, আর অন্য চুলায় ভাত বসিয়ে দিচ্ছি। ভাত আর মাংস একসাথে দুটো হয়ে যাবে। আর এইদিকে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিব। তো আমি যেভাবে মাংসটা রান্না করব, আর সেটা ফ্রাই প্যানে রান্না করলেই সব থেকে ভালো। আর ফ্রাই প্যানে রান্না করার তো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কখনোই লেগে পড়ে না। আর আমার এই যে ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি প্রায় 3 বছর 3.5 বছর হয়ে গেছে এটার বয়স। আলহামদুলিল্লাহ এখনও নতুনের মতো। খুব একটা রান্না করেছি তেমনও না, আবার একদম যে করি নাই তাও না, তবে অনেক বেশি যত্নে রেখেছি। আর এটা কিন্তু একটা ভালো একটা ব্র্যান্ডের ফ্রাই প্যানটা, যদিও বাজারে এখন এই ফ্রাই প্যানগুলো আমি একদমই দেখছি না, অনেকবার খুঁজেছিলাম। এটা কিন্তু অনেক হেভি, অনেক ওয়েট। আর এটা আমি কিনেছিলাম প্রায় 4,000 টাকা দিয়ে, এরকমই হবে, সামথিং বেশিও হতে পারে। তো ফ্রাই প্যানটা দেখতেও অনেক সুন্দর, আর কালারটাও আমার কাছে অনেক ভালো লাগে। রান্না করতে অনেক বেশি মজা, যে কারণে আমি অনেক যত্নেই রেখেছি যেন নষ্ট না হয়ে যায়। তো যখন আমার খুব বেশি ভালো লাগে যে এটার মধ্যে রান্না করলে ভালো লাগবে, সেই চিন্তা ভাবনা করে আজকে মাংসটা কিন্তু আমি এই ফ্রাই প্যানে রান্না করেছি, যেন একদম নিচ দিয়ে লেগে না পড়ে। এই ফ্রাই প্যানটা কখনোই নিচে কিছু লেগে পড়ে না, এত ভালো কি বলবো। তো যখন আমি এই ফ্রাই প্যানটা কিনেছিলাম, তখন আমাকে সেই দোকানদার মামা বলেছিল পরবর্তীতে কিন্তু এটা খুঁজবেন আর পাবেন না। আসলে আমি পরবর্তীতে খুঁজেছি কিন্তু পাইনি, এটা এত ভালো ছিল। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি স্প্যাচুলাটা ধুয়ে, আর খুব একটা পানি ব্যবহার করব না আজকে মাংসটা একদম ভাজা ভাজা করে রান্না করব। যতটুকু মাংস থেকে পানি বের হয় সেখান থেকেই সেদ্ধ হবে। আর মাংসে যেহেতু অনেকটা তেল আছে, পরবর্তীতে রান্নার পরে দেখেছি অনেক বেশি তেল বের হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে আমি কিচেনটাকে পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছি, আর কিচেনের যে প্লেট বাটিগুলো জমেছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি। ফ্রাই প্যান ভালো রাখার একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। ফ্রাই প্যানে যখনই রান্না করবেন, একদম নতুন অবস্থা থেকেই চেষ্টা করবেন সেটাকে রান্নার সঙ্গে সঙ্গে ধুয়ে ক্লিন করে নেওয়ার জন্য। আর প্রথমে হচ্ছে রান্নার পরে ফ্রাই প্যানটা পানিতে না ভিজিয়ে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হওয়ার পরে সেটাকে ক্লিন করবেন, এতে করে ফ্রাই প্যান কিন্তু খুব সহজে নষ্ট হয় না। আর এই যে ঝোলের বা তেলের দাগটা বসে যায়, সেটা কিন্তু বসে না। এই টিপসটা ফলো করলে দেখবেন অনেক দিন ফ্রাই প্যান ভালো থাকবে। একদিকে আমি রান্না করছিলাম, আর অন্যদিকে কিন্তু কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। এতে করে আমার কিন্তু এক্সট্রা করে কোনো কাজ করার জন্য সময় বের করতে হচ্ছে না। আর বাসা বাড়িও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার কিচেনটা কিন্তু গোছানো হয়ে গেছে। এখন মাংসটা রান্না হয়ে গেলে আমার কিন্তু আজকের মতো কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন ছানা খাওয়া যায় না। ধাঁধার সঠিক উত্তর ছিল বিছানা। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তিনি হচ্ছেন সোনিয়া নুসরাত আপু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কোন টিয়া ডাকতে পারে না। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।